নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। প্রচণ্ড শীতের এই বিকেল বেলায় হঠাৎ এভাবে বৃষ্টি শুরু হবে ভাবেনি শুভ্র। অফিসে যাওয়ার তাড়ার মুখে আধ ঘন্টা যাবৎ জ্যামে আটকে আছে সে। ব্যাপারটা যথেষ্ট বিরক্তিকর, আর তাতে শুভ্র যথেষ্টই বিরক্ত। স্টিয়ারিংয়ে হাত রেখে চোখ মুখ কুঁচকে একরাশ বিরক্তি নিয়ে বসে আছে। হঠাৎই কোথা থেকে একটা মেয়ে এসে ঠেলে ঠুলে গাড়িতে উঠে তার পাশের সিটে বসে পড়ল। ঘটনার আকস্মিকতায় শুভ্র স্তব্ধ। এই মুহূর্তে তার রিয়াকশন কেমন হওয়া উচিত সে নিজেও বুঝতে পারছে না। মেয়েটির মধ্যে জড়তার ছিঁড়ে ফোটাও নেই, যা শুভ্রকে অবাকের চরম সীমায় যেতে বাধ্য করল। অপরিচিত একটা মানুষের গাড়িতে উঠেও কোনো মেয়ে যে এভাবে ভাবলেশীনভাবে চুল ঝাড়তে পারে শুভ্রর জানা ছিল না। মেয়েটা তার চুলের পানি ঝাড়ছে, যার পানি এসে পড়ছে শুভ্রর মুখে। শুভ্রর এবার প্রচণ্ড রাগ লাগছে। একে তো বিনা অনুমতিতে গাড়িতে উঠে বসেছে, তার উপর পানির ছিটাছিটি করছে অসভ্য মেয়ে। শুভ্র সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই মেয়েটাকে সে এবার ইচ্ছে মতো বকে দেবে। কিন্তু সে কিছু বলে ওঠার আগে মেয়েটি বলতে শুরু করলো। পাগল হয়ে গেছো তুমি? একটাবার আমার কথা মনে হলো না? ঢ্যাং ঢ্যাং করে চলে এলে। দেখছো বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে আমার। এক্সকিউজ মি। হোয়াট এক্সকিউজ মি? আজ আমি মামুনিকে গিয়ে সব বলবো। তুমি যে আমায় একটুও ভালোবাসো না তা বেশ বুঝতে পারছি। বিয়ের আগে কত কেয়ার, আর এখন কেয়ারের কেটা পর্যন্ত তোমার মধ্যে নেই। শুভ্রর মাথা টোটালি হ্যাং। কি বলছে এই মেয়ে? এমনভাবে কথা বলছে যেন মেয়েটা তার কত পরিচিত। শুভ্রর মনে এই মুহূর্তে একটা কথাই আসে, আর তা হলো মেয়েটা বদ্ধ পাগল। ও হ্যালো মিস, আপনি কি আমাকে চেনেন? আর এভাবে আমার গাড়িতে উঠে এলেন কেন? ন্যূনতম ম্যানার্স নেই আপনার মধ্যে? আর কিসের ভালোবাসা, কিসের বিয়ে? আপনি কি পাগলাগার থেকে পালিয়ে এসেছেন নাকি? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন শুভ্র? প্রথমত দোষটা তোমার, আর এখন আমাকে এই কথা শোনাচ্ছ। আবার না চেনার ভান মারছো। সমস্যাটা কি তোমার আমি বুঝতে পারছি না, বলবা প্লিজ? শুভ্র যেন এবার আকাশ থেকে পড়ল। এটা কি করে সম্ভব? শুভ্রর যতটুকু মনে আছে সে মোটেও মেয়েটাকে তার নাম বলেনি। তাহলে মেয়েটা তার নাম জানলো কি করে? কি হচ্ছে এসব? আপনি নামবেন প্লিজ? প্লিজ নামুন আমার গাড়ি থেকে। যত সব বাজারে ঝামেলা। তোমার কাছে এখন আমি ঝামেলা হয়ে গেলাম? টানা 3 বছর আমার পিছে যখন ঘুরছো তখন মনে ছিল না যে আমি আজ এরা ঝামেলা? তখন তো মধু লাগতো, মধু খাওয়া শেষ তো। এখন আমি তিতা করল্লা, তাই তো? শুভ্রর এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। কোথাকার কোন মেয়ে এসে তাকে যা তা বলছে, আর সে বসে বসে শুনছে। বাহ, অসাধারণ। কিন্তু এখন আর বসে থাকা যায় না। এই মেয়ের বক বক শুনে মাথা নষ্ট করার মতো সময় শুভ্রর নেই। তাই গাড়ি থেকে বেরিয়ে মেয়েটিকে টেনে বের করে রাস্তায় দাঁড় করিয়ে দিল। মেয়েটি অবাক চোখে তাকিয়ে আছে, যেন সে এতটুকু আশা করেনি। না করলে নাই, তাতে শুভ্রর কি? ও কি কারো আশা পূরণের ঠিকাদারি রেখেছে নাকি? অবশ্যই না। তাহলে এই মেয়ের জন্য সমবেদনা দেখানোর প্রশ্নই ওঠে না। এসব ভাবতে ভাবতেই শুভ্র গাড়ি চালাতে মন দিল। সারাটা সন্ধ্যা অসম্ভব ব্যস্ততায় কেটেছে শুভ্রর। এত ব্যস্ততার মাঝেও মনের ক্যানভাসে অপরিচিতা মেয়েটির মুখটি ভেসে উঠছিল বারবার। বিস্ময় মাখা টলমলে চোখ, ঠান্ডায় কেঁপে ওঠা তার পাতলা ঠোঁট, বৃষ্টির ঝাপটায় ভিজে যাওয়া তার লম্বা চুল যেন খুব করে টানছে শুভ্রকে। কিন্তু আবরার শুভ্রর এসবটাকে সাড়া দেওয়ার সময় থাকলে তো সে তো কাজের দুনিয়ায় অন্ধপথিক। মেয়েটির চিন্তাতে জলাঞ্জলি দিয়ে এক বুক ক্লান্তি নিয়ে শুভ্র রাত 11টায় বাড়ি ফিরল। বাড়িতে নিজের রুমে এসেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল শুভ্র। গাড়ির সে মেয়েটা তার রোমেও ড্রেসিং টেবিলের সামনে বসে চলে চিরুনির আঁচড় কাটছে। পরনে লাল শাড়ি, হাতে লাল ছুরি, মুখে একটু বউ বউ ভাব। কিন্তু কথা হলো, মেয়েটি এখানে কি করছে? তাও আবার এমন সাজে। হচ্ছেটা কি যে শুভ্র রুমে কেউ পা রাখার সাহস পায় না, সেখানে একটা পুষ্কিমি গিন্নি সেজে বসে আছে? এসব কি মানা যায়? শুভ্রর মাথা নষ্ট প্রায়। এসব কি হচ্ছে তার সাথে? এই মেয়ে তার রুমে কি করে? এটা কিভাবে সম্ভব? বাড়িতে এতগুলো মানুষ, অথচ এই মেয়েকে কেউ বাড়িতে ঢুকতে দেখলো না। স্টেলস। শুভ্র আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালো। লাল শাড়িতে অপরূপা সুন্দরী যাকে বলে, ঠিক তেমন সুন্দর মেয়েটি। এমন সুন্দর একটা মেয়ে নিজেকে তার বউ হিসেবে দাবি করছে। তাতে শুভ্রর খুশিতে নাগিন ডান্স দেওয়া উচিত।
কিন্তু শুভ্রের মধ্যে কোনো খুশি খুশি ভাব দেখা যাচ্ছে না, বরং তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। আর কপালের ভাঁজ তার চিন্তার আকার প্রকাশ করে চলেছে ক্রমাগত। তার মাথায় এখন শুধু একটাই প্রশ্ন, কে এই মেয়ে? শুভ্রর ভাবনার সুতোকে ছিন্ন ভিন্ন করে মেয়েটি লাফিয়ে তার সামনে এসে দাঁড়ালো। শুভ্র, তুমি চলে এসেছো? এত লেট কেন করো অলওয়েজ? আমি তোমার উপর রেগেছিলাম, কিন্তু দেখো তোমার মুখ দেখার সাথে সাথে সব রাগ হাওয়া। মেয়েটি কথা বলেই শুভ্রকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এমন কিছু হবে তা শুভ্র চিন্তাই করতে পারেনি। তার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এতক্ষণ শুভ্র ভাবছিল হয়তো তার সাথে হ্যালোসিনেশন টাইপ কিছু হচ্ছে, বাট এখন মনে হচ্ছে ব্যাপারটা বাস্তব। কিন্তু আবার সেই কিন্তু শুভ্র সব চিন্তা ভাবনাকে উড়িয়ে দিয়ে মেয়েটাকে এক ঝটকায় নিজের থেকে ছাড়িয়ে নিল। এই মেয়ে কে আপনি? হ্যাঁ, একজন অপরিচিত মানুষের বেডরুমে বসে যে বসে আছেন, আবার মাখামাখি করতেছেন। লজ্জাশরম নেই নাকি? আর ইউ লস্টেড? মেয়েটি ছলছল চোখে তাকিয়ে আছে, যেন এমন কিছু হবে সেটা সে প্রত্যাশা করেনি। তার চোখে যেন হাজার অভিযোগ, হাজার প্রশ্ন। শুভ্র, তুমি এমন করছো কেন? কি করেছি আমি? বিকেল থেকে অদ্ভুত আচরণ করছো। দেখো, তুমি যদি মজা করে থাকো তো এখন এসব বন্ধ করো। আমার মোটেও ভালো লাগছে না বলে দিলাম। এবার রাগ করলে তুমি আমাকে কিছুতেই মানাতে পারবে না। চুপ, এসব নেকা কান্না বন্ধ করুন। আপনি রাগ করুন বা সুইসাইড করুন, আই ডোন্ট কেয়ার, বাট আপাতত আমার ঘর থেকে ইভেন আমার বাড়ি থেকে বিদায় হন, নয়তো পুলিশ ডেকে হ্যারাসমেন্টের কেস দিয়ে দিব। গেট লস্ট। শুভ্র, তুমি আমার মৃত্যু কামনা করছো? আর কি বললে? আমি বাড়ি থেকে যাব? পাগল হয়ে গেছো তুমি? কি আজে বাজে বকছো? যা বলছি তাই, জাস্ট গেট লস্ট। শুভ্রর কথাটা শেষ হতে না হতেই মেয়েটি শুভ্রকে টেনে বিছানায় ফেলে দিয়ে শুভ্রর উপরে উঠে বসল। কি সমস্যা তোর? কি? বিকাল থেকে খেয়াল করছি খুব বার বেড়েছে না? কোন মেয়ের সাথে প্রেমলীলা করে বেড়াচ্ছিস যে আমাকে ভুলে গেছিস? বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস? বল। শুভ্র ঘটনার আকস্মিকতায় ভেবাচেকা খেয়ে গেছে। ওর মাথাটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। কোনো মেয়ের এতটা কাছে আসা হয়নি কখনো। কথাগুলো যেন সব অগোছালো হয়ে জড়িয়ে যাচ্ছে। দেখুন সরুন বলছি, বাবা ভালো হচ্ছে না কিন্তু সরুন। শ্শ্, কি আপনি আপনি করছো বেবি? কার কাছে মধুচাক পাইছো যে আমি এখন আপনি হয়ে গেছি? মেয়েটি কথা বলতে বলতে শুভ্রর ঠোঁটের দিকে এগিয়ে আসতেই শুভ্রর হার্টবিট বেরিয়ে আসার উপক্রম। কোনোরকম চোখ খিচে বন্ধ করে নিল সে। কপালে এই শীতেও অল্প অল্প ঘামের ছড়াছড়ি। হঠাৎই শুভ্র তার মুখে হালকা বাতাস অনুভব করে চোখ মেলে তাকালো। মেয়েটি তার মুখে ফু দিচ্ছে। শুভ্র তাকাতেই খিলখিল করে হেসে ওঠে। মুখ ভেঙে রুম থেকে বেরিয়ে গেল। সবকিছুই যেন মাথার উপর দিয়ে গেল তার। তাড়াতাড়ি উঠে বসে কয়েক দফা শ্বাস টেনে নিল। উফ, আরেকটু হলেই হয়তো শ্বাস আটকে যেত। এসব কিছু রিয়ালিটি হতেই পারে না। নিশ্চয়ই এসব শুভ্রর হ্যালুসিনেশন। হ্যাঁ, তাই হবে। কাল সকালে শুভ্র সাইক্রেটিস্ট এর কাছে যাবে। এভাবে কাল্পনিক বউয়ের প্যারা নিয়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়, কিছুতেই নয়। ভাবতে ভাবতে ডান পাশের দোলনাটাতে তাকিয়ে আবারও একজন অবাক হতে হলো তাকে। এ কি? এ তো শুভ্রের বিয়ের ছবি। আর পাশে বসে যে দাঁড়িয়ে থাকা মেয়েটিও তার পরিচিত। এই সেই মেয়ে যার সাথে কিছুক্ষণ আগেই সে ঝগড়া করলো। কিন্তু এটা কি করে সম্ভব? হাউ হাউ তার ভাবনার মাঝপথেই কানে ভেসে এলো তুমুল হাসির শব্দ। সবাই মিলে এমন পাগলের মতো হাসছে কেন শুভ্র বুঝতে পারছে না। এই মাঝরাতে হাসির কম্পিটিশন শুরু করলো নাকি? শুভ্র রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে গেল। ডাইনিংয়ে সবাই বসে আছে। সবার সাথে আছে সাহেল আর তার একদিনের বউ। সাহেলের কথার প্রতি উত্তরেই যে সবাই এভাবে হেসে উঠছে তা বুঝতে আর বাকি রইল না শুভ্রর। কিন্তু এই আহাম্মকটা এত রাতে তাদের বাসায় কি করছে? কিরে শুভ্র, ভাবির হাতের খাবারের টানে আমি 3 ঘন্টা জ্যাম ঠেলে ঠুলে মাঝরাতে হাজির, আর তুই এভাবে ভেটকি মাছের মতো ভেটকায় আছোস কেন? ভাবি শব্দটা শুনেই বুঝতে পারলো সাহেলও এই মেয়েটাকে তার বউ বলে সম্বোধন করছে। কি আশ্চর্যের বিষয়, যার বউ তারই মনে নাই আর বাকি সবার আনন্দের সীমা নাই। কি ঝামেলা! শুভ্র, দাঁড়িয়ে আছিস কেন বাবা? শরীর খারাপ? এখনো তো ফ্রেশই হোসনি। জলদি গিয়ে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আয়, খেতে হবে তো নাকি? না মামুনি, ছেড়ে দাও।
আজ ওর ক্ষুধা নেই। আজকাল বাহিরের মধু বেশি মিষ্টি লাগছে কি না, ঘরের ভাত গলা দিয়ে নামবে না। কি বলছো এসব বৌমা? ভাবি, তোমার কথায় রহস্যের গন্ধ পাচ্ছি। কাহিনী কি বলো তো? কিছু না, ওনার পেট ভরা তাই বললাম, ব্যাস এইটুকুই। শুভ্র আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে ফিরে এলো। টেনশনে ক্ষুধা তৃষ্ণা সব মরে গেছে বলে মনে হচ্ছে। ওদের কথাগুলো খুব স্বাভাবিক ছিল, ওদের কথায় এটাই স্পষ্ট মেয়েটা শুভ্রর বউ। কিন্তু তার কিছু মনে পড়ছে না কেন? লাইফের বাকি সব ঠিকঠাক, শুধুমাত্র এই বউ বিষয়টি চেঞ্জ হয়ে গেল কিভাবে? এটা কিভাবে হতে পারে? শুভ্রর এখন কি করা উচিত? মেয়েটিকে মেনে নিয়ে সবার সাথে তাল মেলাবে, নাকি বলে দেবে যে তার কিছু মনে নেই? মেয়েটির নামটা পর্যন্ত জানে না শুভ্র, কিভাবে মানিয়ে নেবে সে? তখনই দরজা খোলার শব্দে ফিরে তাকালো শুভ্র। হ্যাঁ, মেয়েটা এসেছে, যে নাকি তার বউ। শুভ্র বিছানায় আছোয়া অবস্থায় বসেছিল। মেয়েটিকে দেখে কিছুটা নড়ে চড়ে বসে বলে উঠল, শুনুন। কি সমস্যা? আবার আপনি আপনি শুরু করছো? না মানে শুনো। জি বলো। তো তোমার নাম কি? কথাটা শুনেই মেয়েটা এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। কি ব্যাপার, কি খুঁজছো? ঝাড়ু। কেন? বিয়ের 1 বছর পর তুমি আমার নাম ভুলে গেছো। অসাধারণ না ব্যাপারটা? তাই ভাবছি ঝাড়ুর বাড়ি দিয়ে অভিবাদন জানাবো। কথায় আছে না, মায়ের উপর ওষুধ নেই। এই না না, লাগবে না, আমি ঘুমাচ্ছি। 1 বছর? লাইক সিরিয়াসলি? আমি 1 বছর ধরে ম্যারিড আর আমি নিজেই জানি না? উফ, এত কনফিউশন নিয়ে বাঁচা যায়? ঘুমাবে ভালো কথা, বিছানায় কেন? তো কই ঘুমাবো? জাহান্নামের চৌরাস্তায়, বাট খাটে না। সারাদিন আমার সাথে ভাওতাবাজি করে এখন আসছে খাটে ঘুমাতে। নামও বলছি, এক্ষুনি নামবা। আরে আমি ঘুমাবোটা কোথায়? সোফায় ঘুমাও, ব্যালকনিতে ঘুমাও, চাইলে ওয়াশরুমে ঘুমাও। আই ডোন্ট কেয়ার, বাট বিছানায় নয়। এই ঠান্ডায়? জি হ্যাঁ, এই ঠান্ডায়। ওহো, 1 সেকেন্ড, একটা কাজ করো, তোমার ওই প্রেমিকার কাছে চলে যাও, তাহলেই তো হয়, মামলা ডিসমিস। ছি ছি, কি বলছো এসব? তুমি থাকতে অন্য মেয়ের কাছে কেন যাব? এসব ভাবাও পাপ। তেল মারা বন্ধ করে গেট লস্ট। ওকে ওকে, যাচ্ছি, কুল। শুভ্র সোফায় চুপচাপ বসে আছে আর মহারানী আরামে ঘুমোচ্ছে। একদিনে শুভ্রর লাইফটা যে এমন অগোছালো হয়ে যাবে কে জানতো? নিজের রুমে নিজেকে রোহিঙ্গা রোহিঙ্গা লাগছে শুভ্রর। আচ্ছা, এটা কি স্বপ্ন? ঘুমিয়ে পড়লে শেষ হয়ে যাবে টাইম। শুভ্র এবার ঘুমানোর চেষ্টায় মেতে উঠল, যেন ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যায়। কিন্তু এত সহজে নিস্তার মিললে তো? হতচ্ছাড়া ঘুম চোখে ধরার দিচ্ছে না। আর এদিকে শীতে কুঁকড়ে যাচ্ছে শরীর। শুভ্র ডিসিশন নিয়ে নিয়েছে, এটা যদি স্বপ্ন হয়ে থাকে তো সে আর কোনোদিন বিয়েই করবে না। বউরা কি মারাত্মক হয়! বাপ রে, শুভ্রর মতো বাঘকে মিনি বিড়াল বানিয়ে ছেড়ে দিল। হালকা রোদের ঝিলিকে ঘুম ভাঙল শুভ্রর। নিচের দিকে তাকিয়েই অবাক হলো সে। ওর গায়ে কম্বল জড়ানো। কাল রাতে এই কম্বল তার ভাগ্যে জোটেনি। নিশ্চয়ই এটা তার হঠাৎ উদয় হওয়া বউ এর কাজ। ভাবতেই মনটা খুশি খুশি হয়ে গেল শুভ্রর। যাক বাবা, মায়া দয়া আছে তাহলে। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হলো শুভ্র। এ কি 12টা বাজে, আর তাকে কেউ ডাকেনি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না খেয়ে অফিসের রওনা দিল। সাথে নিয়ে গেল হাজারো টেনশন। শুভ্র কি পাগল হয়ে গেছে, নাকি ওর মেমোরি লস হয়েছে? কিন্তু মেমোরি লস হলে তো সবাইকে ভুলে যাওয়া উচিত, বা নির্দিষ্ট একটা টাইমিং, বাট বাকি সব তো ঠিকই আছে। শুধু একটা মানুষকে ঘিরে সব ভুলে গেছে সে। কিভাবে সম্ভব এটা? এটা কি নতুন কোনো রোগ? স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন ম্যানেজার সাহেব, কোনো কাজ ছিল? জি, এখানে একটা সই লাগবে। আর স্যার, আজ 5টায় একটা মিটিং আছে, আর একটা মিটিং রাত 9টায়। সিক্রেট মিটিং, সামনের ডিলটার জন্য। ও হ্যাঁ, মাথা থেকে বেরিয়ে গেছিল, মনে করে দেওয়ার জন্য থ্যাঙ্কস। প্রেজেন্টেশন এখনও রেডি করা হয়নি? ইটস মাই প্লেজার স্যার, আসছে। ম্যানেজার সাহেব, জি স্যার। আমি কি ম্যারিড? ম্যানেজারের চোখে বিস্ময়ের ছাপ। এমন একটা প্রশ্ন তার দিকে ছোড়া হবে হয়তো সে কল্পনাও করেনি। সরি স্যার। নাথিং নাথিং, আপনি আসুন। ম্যানেজার চলে যাওয়াতে শুভ্র যেন হাঁপ ছেড়ে বাঁচল।
কে জানে আরেকটু হলে ম্যানেজার তাকে পাগল ভেবে বসতো কিনা। আচ্ছা, ফেসবুকে তার অ্যাবাউটটা চেক করলেই তো উত্তর পাওয়া যায়। শুভ্র তাড়াতাড়ি ফেসবুকে লগ ইন করলো। অ্যাবাউট চেক করার আগেই শুরু হলো মেসেজের তুমুল বর্ষণ। মনে হচ্ছে সবাই যেন তার জন্যই অপেক্ষা করছিল। মেসেজ চেক করে শুভ্র অবাক, আরে এরা তো সব তার ভার্সিটি ফ্রেন্ড। মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল শুভ্রর। কিন্তু কথা আছে না, ভালো সময় বেশিক্ষণ থাকে না। শুভ্রর ক্ষেত্র তাই ঘটল। বন্ধুর করা ছোট্ট এক প্রশ্নে তার মনটা আবারও খারাপ হয়ে গেল। দোস্ত, ভাবি কেমন আছে? তোদের বিয়ের পর আর দেখা হয়নি। শুভ্র কোনো উত্তর না দিয়ে এফবি থেকে বেরিয়ে এলো। তার ফ্রেন্ড সার্কেলে সবাইও জানে যে সে ম্যারিড, বাট সে নিজেই জানে না। ব্যাপারটা নির্দ্বিধায় হাস্যকর। হঠাৎই ফোন বেজে উঠল। স্ক্রিনে রোহানের নাম ভাসতেই তুলে নিল ফটাফট, রহস্যের সমাধান পাওয়ার আশায়। হ্যালো। দোস্ত, আই এম সো ইম্পর্টেন্ট ইয়ার। মি টু, বাট তুই ডিসপয়েন্টেড কেন? ভাবি কনসিভ করেছে, আর তুই আমাকে জানাইলি না। কি? শুভ্রর মাথায় যেন এবার আকাশ ভেঙে পড়ল। তার জানা মতে সে এখনও পিওর ভার্জিন, আর এখন শুনছে সে নাকি বাপ হয়ে যাচ্ছে। আরে বেটা, সে তো নিজেই জানে না তাকে কি বলবে, কেমনে কি। উফ উফ, আর কি বাকি আছে সোনার। রাত 12টা বাজে। শুভ্রর বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতে ইচ্ছে করছে না। এইসব অগত্যা ঝামেলাও তার আর ভালো লাগছে না। তবু সে দরজা টপকালো। কি পুরো বাড়ি এমন অন্ধকার হয়ে আছে কেন? শুভ্র ফোনের লাইট জ্বেলে কয়েকবার মা বলে ডাকলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। অন্ধকারে হাত দিয়ে সুইচ অন করতেই মনে হলো বুম ফুটল। চমকে পিছনে তাকাতেই সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে শুভ্র। আজ যে শুভ্রর জন্মদিন তা শুভ্রর মাথাতেই ছিল না। এত টেনশনে মনে থাকার কথাও না। সবার দিকে তাকিয়ে শুভ্র বেশ অবাক। প্রায় 20 বা 30 জন হবে, আর সবাই ওর ভার্সিটির ক্লোজ ফ্রেন্ড। ওর বাবা মা, ফুপি ফুপা, ওর কনফিউশনওয়ালা বউ, আর দুজন অপরিচিত লোক। চারিদিকে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। তার বউটাকেও হুড়পড়ি লাগছে, হালকা গোলাপি শাড়িতে একদম মায়াবতী। বউ যখন পেয়েই গেছে, আজ রাতে বাসরটায় সেরে ফেললেই হয়। এমনিতেও প্রেমিতেও পড়েই গেছে মনে হয়। শুভ্রর চিন্তার সুতোকে টুকরো টুকরো করে তার বউ বলে উঠল, কি শুভ্র ভাই, কেমন দিলাম? ভাই। শব্দটা শুনেই শুভ্র কুপকাত। বউ তাকে ভাই ডাকছে, এ আবার কোন নতুন ড্রামা? মানে? দেখছো মামানি, শুভ্র ভাই এখনও আমায় চিনতে পারেনি। আমি কিন্তু তাকে প্রথম দেখাই চিনে ফেলেছি। এসবের মানে কি? কি বলছো এসব? আরে ও রোদ, চিনিস নাই ওকে? ছোটবেলায় তোর পিছন পিছন ছুটতো। কি? তার মানে তুই ওই পিচ্ছি? এখন আর পিচ্ছি নাই, এখন আর ক্লাস 5-এ পড়ি না, গ্র্যাজুয়েশন করছি, এবার সেকেন্ড ইয়ার। তার মানে এসব প্রি প্ল্যান ছিল? পুরোটাই। তবে দোষটা তোমার ছিল। আমি তোমাদের বাড়ি আসছিলাম, রাস্তায় হঠাৎ এইভাবে বৃষ্টি শুরু হবে বুঝতে পারিনি। তখনই কাকতালীয়ভাবে তোমাকে দেখতে পাই। প্রথমে না চিনলেও পরে ঠিক চিনে যাই, তাই তাড়াহুড়ো করে তোমার গাড়িতে গিয়ে বসি। এই ঠান্ডায় বৃষ্টিতে ভেজার ইচ্ছে আমার ছিল না। ভেবেছিলাম তোমায় বলবো পৌঁছে দিতে, কিন্তু তোমার তাকানো দেখেই বুঝতে পারছিলাম আমায় তুমি চেনোনি। তাই ভাবলাম একটু মজা করা যাক, কিন্তু তুমি যে আমায় ওভাবে গাড়ি থেকে নামিয়ে দিবে তাও ভাবিনি, তাও এই বৃষ্টির মধ্যে। কি নির্দয় তুমি। এবার বাকিটুকু আমি বলি। রোদ বাসায় এসে কাকিমণিকে সব বলছিল। ভাগ্যক্রমে আমিও তখন এখানে। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছিল বেশ। ভার্সিটিতে যে ছেলে সবার সাথে প্র্যাঙ্ক করতো, তার সাথে প্র্যাঙ্ক করার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায় না। আর পরের দিনই তোর বার্থডে ছিল, তাই ভাবলাম এটা তোর জন্য বিগ সারপ্রাইজ হবে। তাই সব ভার্সিটি ফ্রেন্ডদের খুঁজে বের করে কন্ট্রাক্ট করে শুরু হলো প্ল্যানিং। তার সাথে আমাদের ছোটোখাটো রিউনিয়ন হয়ে গেল। হ্যাঁ, তবে অল ক্রেডিট গোজ টু রোদ। দারুণ অ্যাক্টিং করেছো, মানতেই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর বেডরুমে ওই ছবি? ওটা রুহানের কাজ। গ্রাফিক্স, এডিটিং হ্যান ত্যান করে ওটা বানাইছে। দোস্ত, তোর ট্যালেন্ট আছে। থ্যাঙ্কস দোস্ত, অনেকদিন পর মনে হচ্ছে আবার ভার্সিটি লাইফে ফিরে এসেছি, সেই আগের দুষ্টামি। হারামির দলেরা তোগর তো আমি দেখে নিব। আর মা বাবা তোমরাও। তো মামু আর মামা নিয়ে আমার কথা রাখবে না তা হতেই পারে না।
তবে রে, তুই পুচকুয়ে আমাকে ঝাড়ু পেটা করতে চাইছিলি? তোর লজ্জা করলো না? অশুভ মায়া ঠাড়ায় দিমু একটা। একটুও করলো না। দোষটা তোমার ছিল, তুমি আমাকে চেনোনি। এটা তোমার অপরাধ। মাত্র 10 বছরে ভুলে গেছো? আমি তো তোমাকে ঠিকই চিনেছি, তাই শাস্তি তোমার প্রাপ্য। এহ, আসছে। তুই তখন ছিলি ক্লাস 5-এর বাচ্চা, আর আমি কলেজে পড়ি। আমার চেহারা আগের মতোই আছে, আর তুই টোটালি চেঞ্জ তো কী করে চিনবো? কে বললো আগের মতো আছে? বহুত চেঞ্জ হয়েছে। আগে ছিলে কিউট পোলা, এখন হয়েছে হট। শয়তান বাচ্চা মেয়ে, হট কি বুঝিস? তো হট কি সেটা বোঝার এখনই সময়, শুভ্র ভাই। রোদের কথায় সবাই হেসে উঠল, কিন্তু শুভ্রর মোটেও হাসি পাচ্ছে না, বরং কষ্ট লাগছে, সাথে রাগও। রোদের মুখে ভাই ডাকটা মেনে নেওয়ার মতো না। আগেই তো ভালো ছিল, বউ হিসেবে টর্চার করছিল। শুভ্রর ইচ্ছে হচ্ছে রোদকে একটা আছাড় দিতে। জীবনটা কি অদ্ভুত। ছোটবেলায় রোদ যখন তাকে শুভ্র ভাই করে অস্থির করে তুলতো, কি মারি না মারতো শুভ্র রোদকে, আর বলতো কতবার বলেছি ভাই ডাকবে, আবার যদি শুভ্র ডাকিস খুন করে ফেলবো। আর আজ যখন ভাই ডাকছে তখন ওই শুভ্রর রাগ লাগছে। সময় আসলেই অনেক কিছু পাল্টে দেয় মানুষের মনকেও। রাত 10টা 30, রোদ ছাদের এক কোণায় দাঁড়িয়ে চাঁদ দেখছে। মনটা হালকা খারাপ, কিন্তু কেন যে খারাপ তাই বুঝতে পারছে না। কি ব্যাপার, একা একা দাঁড়িয়ে আছিস যে? আমার তো আর জামাই নেই, থাকলে না হয় সাথে নিয়ে দাঁড়িয়ে থাকতাম। যেহেতু নেই, সেহেতু একা দাঁড়িয়ে থাকাটাই শ্রেয়। ওরে বাবা, তাই নাকি? তুই না শুধু সাইজে বড় হয়েছিস, কথাগুলো এখনও আগের মতোই। মনে আছে তোমার আগের আমি কে? থাকবে না কেন? কি পাগলাটামি না করতি ছোটবেলায়? সত্যি এখন মনে হলে নিজেরই হাসি পায়। তোমার মনে আছে আগে তোমার মেয়ে কোনো ফ্রেন্ড তোমাদের বাড়ি এলে আমি তাদের চুলে চুইংগাম লাগিয়ে দিতাম? আর একবার তো ওদের খাবারে তেলাপোকা দিয়ে দিয়েছিলাম। তোমার এক বান্ধবী এটা নিয়ে কি লাফালাফি! বাপ রে, কি মারটা মেরেছিলে সেদিন আমায়। খুব লেগেছিল না? আজ হঠাৎ এই প্রশ্ন? এত দরদ? প্রেমে পড়ে গেলে নাকি? সরি বলার সুযোগটাও তো দিসনি, হঠাৎই হাওয়া হয়ে গেলি। অভিমান হয়েছিল বুঝি খুব? না, সেই ভুল করিনি। অভিমান সে তো ভালোবাসার একটি অংশ। আবেগ টাবেগে এসব হয় না। জাস্ট আবেগ ভেবে ভুলে গিয়েছি, ব্যাস। ও, ভালোবাসাটা হলো আসলে একটা ফুটন্ত গোলাপ, বুঝলে শুভ্র ভাই? ফুটতে দেরি, কিন্তু ঝরতে দেরি নয়। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন দেখা যাবে সে তোমার ভালোবাসা বুঝবে না। আবার যে তোমায় ভালোবাসবে তুমি তার ভালোবাসা বুঝবে না। এই লুকোচুরি খেলায় যখন ভালোবাসার উপলব্ধিটা হবে তখন দেখা যাবে সে তোমার ধরা ছোঁয়ার বাইরে, নয়তো তুমি নিজেই জড়িয়ে গেছো অন্য এক মায়াজালে। ভালোবাসাটা একটি দীর্ঘশ্বাস। মাঝরাতে বিষাক্ত বিছানায় শুয়ে পৃথিবীর দুই প্রান্তের থেকে হয়তো তুমি ভাববে তার কথা, আর সে ভাবে তোমার কথা। মাঝে থাকবে অসম্ভবের দেওয়াল, আর সাথে থাকবে এক মুঠো দীর্ঘশ্বাস। বেশ আবেগ মাখা কথা বলতে শিখে গেছি দেখি। তা তো আগে থেকেই বলতাম, কিন্তু তোমার সেদিকে তাকানোর সময় ছিল না হয়তো তখন। শুভ্র কিছু বলতে যাবে তার আগেই রোদের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে জানো লেখাটা দেখেই মেজাজটা গরম হয়ে গেল শুভ্রর, কিন্তু কিছু না বলেই নিচে নেমে গেল। শীতের মাঝপথে রোদের কথাগুলো কানে আসছিল, আর শরীর চলে যাচ্ছিল শুভ্রর। কার সাথে এত বেবি বেবি করে কথা বলা, যত সব। নিজেকে কন্ট্রোল করে প্রায় 2 ঘন্টা পর শুভ্র ডাইনিংয়ে গেল। বাড়িতে অনেক মেহমান হওয়ায় আজ রাতের খাবার দেরিতে খাওয়া হচ্ছে। ওর কিছু ফ্রেন্ড রয়ে গেছে এখনো। শুভ্র নামতেই শুভ্রর মা বলে উঠল, শুভ্র, রোদকে ডেকে আনতো। সেই কখন ছাদে গেছে, এখনো আসেনি। শুভ্র চুপচাপ ছাদে চলে গেল। ছাদে গিয়েই শুভ্রর মাথা গরম হয়ে গেল। রোদ এখনো ফোনে কথা বলছে বলতে ভুল হবে, হাসিতে যেন গড়াগড়ি খাচ্ছে। এবার আর শুভ্র নিজেকে ঠিক রাখতে পারল না। একটানে ফোনটা কান থেকে ছুটিয়ে নিয়ে রোদকে নিজের সাথে চেপে ধরে বলে উঠল, কার সাথে এত প্রেমালাপ করছিস যে বাকি পৃথিবীকে ভুলে যাস? 10 বছর আগে সেম প্রশ্নটা আমিও করেছিলাম। উত্তরটা কি হয়েছিল জানো? ছোট ছোটর মতো থাকো, বউয়ের মতো তদারকি করতে আসিস না। আমার ব্যক্তিগত বিষয় তো নয়, গেট লস্ট। আমার উত্তরটাও আজ অনেকটা সেরকমই হওয়া উচিত, তাই না? বড় বড় ভাইয়ের মতো থাকো, জামাইয়ের মতো তদারকি করতে এসো না। আর আমি আমার ব্যক্তিগত বিষয় তো নয়।
কথাটি বলেই রোদ শুভ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে শুভ্রর হাত থেকে ফোনটা নিয়ে একটা রাগী লুক নিয়ে নিচে নেমে গেল। শুভ্র আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। রোদ যে প্রতিটি কথাই ছোটবেলায় কথা টেনে খোঁচা মারে তা শুভ্রর মোটেও ভালো লাগে না। আরে শুভ্র কি জানতো নাকি যে এই বুইড়া বয়সে সে এই পুস্কি মেয়ের প্রেমে পড়বে? কিন্তু রোদকে তা কিভাবে বোঝাবে? সে তো ছোটবেলার ঝাঁজ ঢালতেই ব্যস্ত, তাই তা ভালো লাগে না। পরের দিন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে সোফায় বসতেই রোদ আর তার ছবিটাই চোখে পড়ল। কি মিষ্টি লাগছে দুজনকে পাশাপাশি। ইস, যদি এভাবে পাশাপাশি থেকে যেতে পারতো সারাটি জীবন। যদি কি, অবশ্যই পারবো, তাকে পারতেই হবে। এই পিছিটাকে তো তার চাই যেভাবেই হোক। রোদের কথায় ভাবনার প্রহর কাটিয়ে পাশ ফিরে তাকালো শুভ্র। ভাই আসবো? আবার সেই ভাই? উফ, হ্যাঁ আয়। বিজি ছিলে বুঝি? না তেমন কিছু না। কিছু বলবি? না, করব। কি করবি? ওই তো ওই ছবিটা পারবো। তুমি নিশ্চয়ই খুব বিরক্ত হচ্ছিলে ছবিটার জন্য। সরি ভাই, ছবিটার কথা মাথাতেই ছিল না। কথাটা বলতে বলতেই রোদ দেয়াল থেকে ছবিটা খুলে নিয়ে বিছানায় বসে পড়ল। খুললি কেন? থাকলে কি সমস্যা হতো শুনি? কি যে বলো না, তোমার মনে আছে আগে আমার সাথে রিলেটেড কিছু তোমার রুমে থাকলে কি তুলকালাম বাঁধিয়ে দিতে? আর এটা তো স্বয়ং আমার ছবি। না বাবা, রিস্ক নেওয়ার দরকার নেই। এই ফ্রেমটা খুলছিস কেন? ছবিটা বের করে ছিঁড়ে ফেলবো তাই। কেন ছিঁড়তে হবে কেন? থাকতে দে না এমনি। একদম না। কাল পরশু যখন তোমার বউ আসবে আর স্টোর রুমের কোণে এটা পড়ে থাকতে দেখবে, কি পরিমাণ সন্দেহ করবে তোমায় ভাবতে পারছো? হয়তো ভাববে তুমি চুপি চুপি আরেকটা বিয়ে করেছিলে। ব্যাপারটা কিন্তু আমার ক্ষেত্রেও তাই। আমার বর যদি এমন পিক দেখে, বেচারা কষ্ট পাবে। তো কি দরকার সংসারে আগুন জ্বালিয়ে? বউ তো তুই হবি, আর তোর বড় আমি। না যাই হোক, ছিড়বি না একদম। অবশ্যই ছিড়বো। এভাবেই শুরু হয়ে গেল তাদের টানা হিজড়া। একবার এদিক তো একবার ওদিক, কে জিতে কে হারে অবস্থা। কিন্তু এ কি, যা বাবা, ছবিটা ছিঁড়ে দুটুকরো হয়ে দুজনের হাতেই থেকে গেল। হলো তো শান্তি, এবার নাও তোমার ছবি। এই কি বৃষ্টি হচ্ছে? শীতে এমন বৃষ্টি! আমাকে বাংলায় স্বাগত জানাতেই হয়তো এই বৃষ্টির আবির্ভাব। কথাটা বলেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল রোদ। শুভ্র সেখানেই সটান দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ চুপচাপ ছেঁড়া ছবিটির দিকে তাকিয়ে থেকে ছবিটা পরম যত্নে ডায়েরি রেখে দিল। রোদের কথা মতো আজ শুভ্রর বুকে রয়ে গেছে শুধু এক মুঠো দীর্ঘশ্বাস। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো শুভ্র। সেখানে দাঁড়িয়ে সামনের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল শুভ্রর চোখ। গার্ডেনে বৃষ্টিতে ভিজছে রোদ। কালো পাড়ের খয়েরি শাড়িটা লেপটে আছে শৈলে। কোমরের নিচ পর্যন্ত নেমে যাওয়া চুলগুলো পিঠ ঢেকে আছে অগোছালোভাবে। বকুল ফুলের হেলে পড়া একটা ডাল ধরার অদম্য প্রয়াসে লাফালাফি করছে সে ক্রমাগত। শুভ্রের চোখ যেন স্থির হয়ে আছে রোদের ঠোঁট জোড়াতে। ঠান্ডায় কেঁপে কেঁপে উড়ছে ওর পাতলা ঠোঁট জোড়া। মেয়েরা যে এতটা সুন্দর হতে পারে জানা ছিল না শুভ্রর। শুভ্রর কাছে মনে হচ্ছে এই বৃষ্টিতে ভেজার মতো আনন্দকর বস্তু হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। শুভ্র যেন এক ঘোরের মধ্যে জ্বলে গিয়েছে। নিচের চারপাশে রোদ নামক একটা মায়াজাল এতে সে পা বাড়ালো গার্ডেনের দিকে। এদিকে রোদের চারিপাশের কোনো খেয়াল নেই, সে তো বকুল ফুল ছড়াতেই ব্যস্ত। চারিদিকে রহস্যময় পরিবেশে আর তার অগোছালো শাড়ির ভাঁজে এক ফাঁক দিয়ে বেরিয়ে পড়া পেটের সেই কালো তেলটাকে যে কেউ মুগ্ধ চোখে দেখছে, তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। হঠাৎ পেটে কারো স্পর্শে কেঁপে উঠল সে। চমকে উঠে পেছনে তাকাতেই দেখল শুভ্র মায়াবী মুখ, চোখজোড়া রোদের মায়ায় আবদ্ধ। নিজেকে ছাড়ানোর অদম্য প্রচেষ্টা করেও যখন ব্যর্থ হতে হলো, তখন তার পাতলা কাঁপা কাঁপা ঠোঁট নেড়ে বলে উঠল, শুভ্র ভাই ছাড়ো, কি করছো? দূরে ঠেলে দিচ্ছিস কেন? আগে তো কখনো এভাবে সরিয়ে দিতি না। আগে কখনো কাছে আসোনি, তাই দূরে ঠেলে দেওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু আজ পড়ছে, তাই বলছি ছাড়ো। আজ তো এসেছি। আজ আর আমি চাইছি না, সরো। হুম হুম, কিরে রোম্যান্স চলে? সাহেলের কথাটা শুনেই দুজন বিদ্যুৎ বেগে দুদিকে ছিটকে গেল। রোদ তো লজ্জায় লাল হয়ে দৌড়ে পালালো। শুভ্র মাথা চুলকাতে লাগলো। কি দোস্ত, রোদকে দেখে তোর মধ্যে যে লুচ্ছামো শুরু হয়ে যায় দেখছি। কাহিনী কি বস?
শালা তুই এখানে কি করিস? প্রেম করা দেখি গো, প্রেম করা দেখি। তবে দোস্ত, তোর জন্য 320 ভোল্টের ঝটকা ওয়েট করছে। তুই গিয়ে ঘুমা যা। পরের 1 সপ্তাহ ঘুমোতে পারবি না বলে তো মনে হচ্ছে না। মানে কিসের ঝটকা? ঘুমোতে পারবি বলে তো মনে হচ্ছে না। সারপ্রাইজ বন্ধু, সারপ্রাইজ। ওয়েট কর আর মজা নে। হা হা হা। আরে শোন তো। শুভ্র আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। আবার কিসের সারপ্রাইজ? এদের সারপ্রাইজ যে কি ভয়ঙ্কর তা শুভ্রর বোঝা হয়ে গেছে। আল্লাহ জানে এবার কি হবে তার সাথে। জীবন থাকবে না যাবে, হো নোস। ঘুম ভাঙতেই কেমন একটা অস্বাভাবিকতা টের পাচ্ছে শুভ্র। তাদের শান্ত বাড়িটা যে সকাল সকাল কোলাহলে ভর্তি হয়ে গেছে তা বেশ বুঝতে পারছে সে। কিন্তু কারণটা কি? কোনো ওকেশন তো নয় আজ। তবে কোনো রকম আড়মোড়া ভেঙে রোমের বাইরে এসেই চক্ষু চড়ক গাছ। এ কি, সারা বাড়ি এভাবে সাজিয়ে সং বানিয়েছে কেন? মা মা, কি চেঁচাচ্ছস কেন? এসব কি? এত মানুষ আর এত সাজ কেন? আজ তো রোদের এঙ্গেজমেন্ট, সাজানো তো হবেই। কি কি বলছো এসব? রোদের এঙ্গেজমেন্ট মানে কি? রোদ তো কিছু বললো না, আর হুট করে কিভাবে কি? হুট করে কই, বিয়ের জন্যই তো রোদ দেশে ফিরেছে। নয়তো 10 বছর পর দেশে কেন ফিরবে হঠাৎ করে? শর্ত এখন অনেক কাজ পড়ে আছে, আর তুইও যা, তৈরি হয়ে নে ফটাফট। কিন্তু রোদ রাজি তো? মানে অন্য কাউকে ভালোবাসে না তো? কি বলছিস এসব? ছেলেটা রোদকে অনেক ভালোবাসে। এমন ছেলে এখন লাখে একটা। রাজি না হওয়ার প্রশ্নই উঠে না। তুই এসব না ভেবে গিয়ে রেডি হতো। শুভ্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে এসব? তবে কি সাহেল এই সারপ্রাইজটার কথাই বলছিল? রোদ আমাকে তো একবারও বললো না। এটা হতেই পারে না। রোদের বিয়ে আর অন্য কারোর সাথে ইম্পসিবল। হঠাৎই রোদকে গুনগুনিয়ে আসতে দেখে মেজাজ গরম হয়ে গেল শুভ্রর। কাছাকাছি আসতেই হাত টেনে ছাদে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। কি হচ্ছে এসব? ছাড়ো। যখন তখন এইসব কি? লাগছে তো, ছাড়ো বলছি। তোর বিয়ে ঠিক হয়েছে অথচ আমায় বলিসনি কেন? তোমাকে বলাটা যে খুব জরুরি তা জানা ছিল না, তাই প্রয়োজনও বোধ করিনি। এবার ছাড়ো। ঠাড়াই দিব একটা। খুব বউ হওয়ার শখ যাচ্ছে তাই না? না জাগরও তো কোনো কারণ দেখছি না শুভ্র ভাই, ছাড়ো আমায়। কিসের ভাই? আগে তো জোর করেও ভাই রাখতে পারতি না, আর আজ ভাই হয়ে গেলাম? হ্যাঁ, হয়ে গেল। আগে যার জন্য জোর করতে তা পেয়ে গিয়ে তো তোমার খুশি হওয়া উচিত। তবু এত সমস্যা হচ্ছে কেন? বুঝিস না তুই? এতটাও অবুঝ না তুই যে বুঝতে পারছিস না যে আমার কি সমস্যা? আমি বুঝতে চাই না। তুমি প্লিজ সরো আমার উপর থেকে। এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এটা একটা বিয়ে বাড়ি। আশেপাশে অনেক মানুষ আছে, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। বরের বাড়ি থেকেও মানুষ আসছে। আমি চাই না ওদের সামনে আমার ইমেজ নষ্ট হোক। সো লিভ মি। তাই বিয়ে নিয়ে এত টেনশন? হওয়াটাই স্বাভাবিক। আর কিছু বলার সুযোগ হয়ে উঠল না রোদের। তার আগেই কারো ঠোঁটের স্পর্শে স্তব্ধ হয়ে গেল সে। প্রথমে বুঝতে না পারলেও কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল রোদের ছোটাছুটি। কিন্তু শুভ্রর সাথে পেরে উঠলে তো। এক পর্যায়ে বাধ্য হয়েই জোরে ধাক্কা দিয়ে বসল রোদ। শুভ্র একটু সরে দাঁড়াতে বসিয়ে দিল একটা থাপ্পড়। শুভ্র গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এতটাও আশা করেনি সে। কি সমস্যা তোমার? আমি তোমার বউ নই, কথাটিকে ভুলে যাও তুমি। একটা মেয়ের সাথে এমন বাজে বিহেভ করতে রুচিতে বাধে না তোমার? বউ নস? বউ হতে কতক্ষণ? ছাড়ো আমায়। ঠিক বলেছ, বউ হতেও বেশিক্ষণ দেরি নেই, মাত্র 3 দিন, তারপরেই বউ হয়ে অন্যের ঘরে থাকবো। সো মাইন্ড ইট। বউ যদি হতেই হয় তো আমার বউ হবি তুই। ছোটবেলায় তো খুব বলতি, শুভ্র আমি তোমার বউ হব, বউ হব। তো আজ কিসের এত তেজ তোর? সেটা ছোটবেলার। আমি আর এখনের আমিতে অনেক পার্থক্য শুভ্র ভাই। ছোটদের মতো পুতুল খেলার বয়স এখন আর নেই। পুতুল খেলার মতো ওসব ফালতু চিন্তা ভাবনাও ফেলে আসছি সেই ছোটবেলায়। সো প্লিজ এইসব মনে করে ঢং করা বন্ধ করো। আর তাছাড়া ছোটবেলায় তো তুমিও বলতে তোর মতো মেয়েকে আমি কখনো বিয়ে করব না, দরকার পড়লে বিয়েই করব না, তবুও তোকে বিয়ে করব না। তাহলে আজ আমায় বউ বানানোর এত শখ শরীরের নেশায় নাকি? রোদ, কি বলতে চাস তুই? শোনে রাখ,
নেশা হোক বা ভালোবাসা, যা ইচ্ছা তাই হোক না কেন, বউ তুই আমারই হবি। তোকে আমার চাই চাই, সেটা যেভাবেই হোক। অন্য কারো বউ হওয়ার চিন্তা করলে তাকে এবং তোকে দুজনকে মেরে পুঁতে ফেলবো। তুমি ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও শুভ্র ভাই, তুমি পাগল হয়ে গেছো, জাস্ট পাগল হয়ে গেছো। কথাটা বলে রোদ দৌড়ে নিচে নেমে গেল। আর শুভ্র, সে তো দেয়ালে আঘাত করে চলেছে ক্রমাগত। হ্যাঁ, পাগল হয়ে গেছে সে, টোটালি পাগল হয়ে গেছে। রোদের জন্য পাগল হয়ে গেছে। জীবনে কখনো প্রেমে পড়েনি শুভ্র, উল্টো তার প্রেমে পড়েছে কত মেয়ে। কাউকে ভালো লাগেনি, তাই পাত্তাও দেয়নি। কিন্তু আজ এমন এক পিচ্ছি প্রেমে পড়েছে যে তাকে পাত্তাই দিচ্ছে না। ওয়াও, অসাধারণ! ক্যাম্পাস কাঁপানো ছেলে আজ একটা পিচ্ছি মেয়ের প্রেমে কুপকাত। সে মনীয় শুভ্র, সে মনীয়। শুভ্র রুমের মধ্যে পায়চারি করছে আর সাহেল বেডে বসে আপেল খাচ্ছে। ওই শালা, আমি এদিকে টেনশনে বাঁচি না, আর তুই বসে বসে আপেল খাচ্ছিস। তো কি করতে বলিস তুই? তোর টেনশন লাগছে, তুই টেনশন কর। আমি কি বিয়ে বাড়িতে টেনশন করতে আসছি নাকি? খাইতে আসছি, সো খাবো, এটাই স্বাভাবিক। শালা হারামি, বন্ধু তোর ওইতে জ্বলে হাবুডুবু খাচ্ছে, আর তুই নিশ্চিন্তে বিয়ে এনজয় করছিস। এতটা সেলফিশ তুই। বিশ্বাস কর দোস্ত, আল্লাহর কসম, যদি তুই পানিতে হাবুডুবু খাইতি তাহলে আমি আপেল না খেয়ে তোরে বাঁচানোর ট্রাই করতাম। বাট তুই তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস। এখানে বাঁচাতে গেলে আমিও হাবুডুবু খাইতে শুরু করব। এমনিতেই এত কম্পিটিশন চলছে, সো আমি এর মধ্যে নাই। সাহেল, অলওয়েজ মজা ভালো লাগে না? আমার বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর তুই মজা করে যাচ্ছিস। টু মাচ ইয়ার। হেই সারে সর্বনাশ, তুই বিয়া করলি কবে? বউ পাইলি কবে? চোর খাইতে চাস? ওকে, আমি সিরিয়াস। দোস্ত, তুই এক কাজ কর, কন্যাকে তুলে নিয়ে সব করে ফেল। আই মিন বিয়ে করে ফেল। কি, শেষ পর্যন্ত কিডন্যাপ করবো? তো অবশ্যই করবি। ভালোবাসার জন্য কত সভ্যতা ধ্বংস হয়ে গেল, আর তুই এই সামান্য ভদ্র ছেলের পদবি ধ্বংস করতে পারবি না? এই তোর ভালোবাসা? ঢং কমাই কর, কিন্তু রোজ যে মাইয়া রাজি হবে বলে তো মনে হচ্ছে না। লাইক সিরিয়াসলি, এই আহাম্মকের ঢেকি তুই কি মেয়ে তুলে নিয়ে যাওয়ার আগে ওর পারমিশন নিবি নাকি ছাগল? যে হেই মিস ক্যান আই কিডন্যাপ ইউ? ডাফার, আমরা মেয়ে কিডন্যাপ করছি। কিডন্যাপিং বিষয়টি হবে আকস্মিক, এটাই নিয়ম, বুঝছিস? এমন ভাব করছিস যেন লাইফে কত কিডন্যাপ করেছিস। হ্যাঁ, তো তোর সন্দেহ আছে? তোর বোনকে তো তুলে নিয়েই বিয়ে করতাম, বাট দেখি আমি তুলে নেওয়ার আগেই সে বাসায় গিয়ে হাজির। সুযোগই দিল না। তবে আমি তোকে একটা ফ্রি অ্যাডভাইস দিতে পারি। কি? যদিও তোর এসব অ্যাডভাইস ক্ষেত মার্কা, তবুও বল শুনি। দেখছিস, দাম দিলি না তো? তুই অলওয়েজ আমার সাথে এমন করিস, কষ্ট হয় আমার। হয়েছে, কেউ দেখতেছে না, সো এবার ঢংটা থামা। বল কি বলবি। শোন, রোদকে বউ সাজানোর পর কিডন্যাপ করিস, বুঝছিস? কেন? তাহলে সাজানোর এক্সট্রা টাকা লাগবে না। শালা কিপটা, নাদিয়া ঠিকই বলে, তুই আসলে কিপটা। আমি এত বড় বিজনেসম্যান হয়ে আমার বউয়ের সাজ নিয়ে কিপটামো করবো? স্টুপিড। এই তো লজিকটা বুঝলি না? আব্বে, মাইয়াকে সাজাতে সাজাতেই দেখবি কেল্লাফ হতে। রোজ যে মাইয়া, সে চাইয়া তো পুরা পার্লার কাঁপাই ফেলবো। তারপর মেয়েদের সাজাতে যে টাইম লাগে, এতক্ষণে তোর ফুফা মশাই, আই মিন তোর অডবি শ্বশুর মশাই, পুলিশ নিয়ে হাজির হয়ে যাবে। সিরিয়াসলি? অবভিয়াসলি সিরিয়াসলি, আমি ফাউল কিছু বলি নাকি? অ্যাকচুয়ালি তুই যা বলিস সব ফাউলি বলিস, তাই বিশ্বাস করতে কষ্ট হয়। তুই আবার অপমান করছিস আমায়? থাক তুই, আমি তার সে সুন্দরী মাইয়া দেখে আসি, তাও লাভ আছে। চুপচাপ বস, নয়তো নাদিয়াকে এখনই ফোন করে বলবো তুই এখানে কি করছিস। আরে দোস্ত, তুই তো আমার কলিজা। দেখ, আমি এইখানেই বসে আছি, বম মারলেও সরতাম না, একদম পাক্কা। রোদের গায়ে হলুদ আজ, আর কালই বিয়ে। সবার আনন্দের সীমা নেই, শুধু শুভ্র ছাড়া। শুভ্র শুধু ছটফট করছে আর সাহিলকে জ্বালিয়ে মারছে। জীবনের প্রথম প্রেম ভেস্তে যাবে, এটা তো হতেই পারে না, কিছুতেই না। সাহিল আবারও তার ফ্রেন্ডদের ইনফর্ম করেছে সবাই এসে হাজির। সবাই নাকি দারুণ এক্সাইটেড।
বিয়ের আসর থেকে বউকে কিডন্যাপ করবে, এর চেয়ে অ্যাডভেঞ্চার কিছু হয় নাকি? তাদের প্ল্যানিং এর শেষ নেই। এদের দেখে মনে হচ্ছে সবকটা বিশ্বব্যাংকে ডাকাতি করতে যাচ্ছে। যত সবকিছুতে বাড়াবাড়ি যাকে বলে আর কি। আর সাহেল যেখানে আছে সেখানে বাড়াবাড়ি জিনিসটাও বাড়াবাড়ি ভাবে থাকে অলওয়েজ, এটাই নিয়ম। এদের মধ্যে আসিফের কথাটা শুভ্রর বেশ মনে ধরেছে। হ্যাঁ, তার উচিত রোদকে আবার বুঝিয়ে বলা, কার জন্য ডেসপারেট হওয়াটা যদি ভালোবাসা হয় তাহলে শুভ্র রোদকে প্রচুর ভালোবাসে, এটাই রোদকে বোঝাতে হবে। তাহলেই ঝামেলা খতম। কিন্তু রোদকে ছাদ পর্যন্ত আনবে কিভাবে? ওর আশেপাশে যাওয়াও তো এখন দুষ্কর। এটা নিয়েও ওর ফ্রেন্ডদের প্ল্যানিংয়ের সীমা নেই। অবশেষে প্ল্যান তৈরি হয়েও গেল। রোদ তার ফ্রেন্ড আর আপুদের ছাদে আড্ডা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। শুভ্রসহ ওর ফ্রেন্ডরাও আছে সেখানে। আড্ডা এখন চরমে পৌঁছে গেছে। ঠিক তখনই সাহেল বলে উঠল, রোদ, বিয়ে হয়ে তো কাল চলেই যাবে, একটু চা খাইয়ে সবার সেবা করে যাও। শুভ্রর সব ফ্রেন্ডও তালে তাল মেলালো, সাথে মেয়েরাও। এটাই তো তাদের প্ল্যান, রোদকে একা বাইরে বের করা। কি হলো, যাও। হ্যাঁ যাও রোদ। আমি যাচ্ছি। নাও হ্যাপি। বহুত। রোদ বেরিয়ে যেতেই শুভ্র ফোনের বাহানা করে বেরিয়ে গেল। আর সাথে সাথেই রোদকে টেনে নিয়ে স্টোর রুমে ঢুকে গেল। সব যেহেতু আগে থেকে সেট, সো কোনো সমস্যাও হলো না। কি সমস্যা কি তোমার? এইখানে আনলে কেন? সরো, আমায় যেতে দাও। প্লিজ রোদ, একটু শোন আমার কথা। কি বলবে তুমি? যাই বলো না কেন, আমার কিছুই শোনার নেই, আমাকে যেতে দাও। প্লিজ রোদ, একটু শোন প্লিজ। ওকে, বলো কি বলবে, বাট দূরে দাঁড়িয়ে বলো। রোদ প্লিজ, বিয়েটা করিস না প্লিজ। পাগল হয়েছো তুমি? কাল বিয়ে আর তুমি বলছো বিয়ে করব না? আমি আমার হবু বরকে যথেষ্ট ভালোবাসি আর আমি তাকে অবশ্যই বিয়ে করব। তোমার যদি এইটাই বলার থাকে তো বলা শেষ, এবার আমি গেলাম। রোদ, আমিও যে তোকে ভালোবাসি, তার কি হবে? পারবো না তো তোকে ছাড়া থাকতে। লাইক সিরিয়াসলি তুমি আমায় ভালোবাসো? নাইস জোক। প্লিজ শুভ্র ভাই, এইসব প্র্যাঙ্ক বন্ধ করো। আই হ্যাভ টু গো। এটা প্র্যাঙ্ক নয় রোদ, আই মেডলি লাভ ইউথ ইউ। প্লিজ বোঝার চেষ্টা কর, একটু বোঝ আমায় প্লিজ। সত্যি তোকে ছাড়া চলবে না আমার। যে ছেলে আমায় দু চোখে দেখতে পারতো না, কথায় কথায় গায়ে হাত তুলতো, সে আমায় ভালোবাসে? অসাধারণ। বাট এখন কিছু করার নেই। তাছাড়া এই 10 বছর যখন চলেছে এখনো চলবে, যেতে দাও আমায়। ওটা 10 বছর আগের কথা, ওসব ভুলে যা প্লিজ। 10 বছর আগের কথা টেনে এনে আমায় এখন শাস্তি দিস না প্লিজ। তোমাকে শাস্তি দেওয়ার মুডও এখন আমার নেই শুভ্র ভাই। প্লিজ একদম ন্যাকামো বন্ধ করো আর আমাকে যেতে দাও। তোর কাছে এসব নেকামো লাগছে? তা নয় তো কি, আমার আর ভালো লাগছে না, সরো তো। কথাটা বলেই রোদ বেরিয়ে গেল। শুভ্র আর আটকায়নি, কি বলবে তাই বুঝতে পারছিল না। সব যেন গুলিয়ে যাচ্ছিল শুভ্রর। ভালোবাসার কথা বলাটা হাজারটা প্রেজেন্টেশন দেওয়ার চেয়েও যে হাজার গুণ কঠিন তা আজ বুঝে গেছে শুভ্র। শুভ্র রুম থেকে বের হতেই দেখলো সবকটা দরজার সামনে দাঁড়িয়ে আছে আর শুভ্রর দিকে হা করে তাকিয়ে আছে, যেন সে আস্ত একটা এলিয়েন। কি সমস্যা, এভাবে তাকিয়ে আছিস কেন? কি হলো দোস্ত, কি কি করলি? হানিমুন করলাম, আয় প্র্যাকটিক্যালি দেখায় কি কি করেছি ডাফার। আরে চেতস কেন শালা, রোদ কি বলল তাই বল। ঠাস করে মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে চলে গেল, তার নাকি এসব নেকামতের টাইম নেই। হা হা হা। দোস্ত, মোস্ট পপুলার বিজনেসম্যানের একটা মেয়ের কাছে কপকাত ভাবা যায় এগুলা? চুপ করতো তোরা। ধ্যাত, সারা জীবন চিরকুমার থাকতে হবে মনে হচ্ছে। প্রেমে পড়ার জন্য আর মেয়ে পাইলাম না, শেষমেশ এই পিচ্ছি। আল্লাহ, তোরাও কোন পাহাড় উদ্ধার করে ফেলছিস? 10 জন মিলে একটা মেয়েকে ম্যানেজ করতে পারছিস না? আরে দোস্ত, আমরা একটা শুভ্রকেই কি সামলাতে পেরেছি এতদিনে? আর তার উপর যে ঝাঁজ ঢালে, সেই মাইয়াকে ম্যানেজ করতে কাঠখড় পোড়াতেই হবে তোর। বাট আমরা পোড়াবো পুরো বাংলাদেশের কাঠখড়, পুড়িয়ে ছাই করে ফেলবো, নো টেনশন। মাইনা খাবার চাইলে চোখের সামনে থেকে বিদায় হো শালা। শুভ্র, এই শুভ্র, তুই এখনো কুল কেমনে প্রিপারেশন নিয়ে কেমনে কিডন্যাপ করবি? হয়ে গেছে। কি হয়ে গেছে? কিডন্যাপ হয়ে গেছে। কেমনে কি? তুই তো এখানে
তো কিডন্যাপ কিভাবে হলো? কিডন্যাপার হায়ার করেছিলাম, তারাই করেছে। আমি নিজে কিডন্যাপ করবো এটা তুই ভাবলি কিভাবে ডাফার? কই আছে ও এখন? যেখানে থাকার কথা ছিল সেখানেই আছে। তাহলে চল জলদি, নয়তো আবার গন্ডগোল হয়ে যাবে সব। চল। ডাফার খোল বলছি আমায়, খুলে দিয়ে দেখ, এক একটা কিমা বানিয়ে ছেড়ে দিব। ম্যাম আপনি শান্ত হন, স্যার আসলেই খুলে দেবো। তোর স্যারের 14 পুরুষ উদ্ধার হোক, অসভ্য লোক। কোথায় তাদের স্যার? কোথায় তোদের স্যার? ডাক তাকে। আমি এসে গেছি বেবি। শুভ্র ভাই তুমি? জি আমি। তোকে তো বলেছিলাম বিয়ে আমি তোকেই করব, তুই রাজি হলি না। কি আর করা, আই ওয়াজ হেল্পলেস। তুমি এতটা নিচে নামবে ভাবিনি। এবার কি তুমি জোর করে বিয়ে করবা? দরকার হলে তাই। করব না, তোমাকে আমি কিছুতেই বিয়ে করব না না না। আগে তো এই আমার জন্যই পাগল ছিলি, এখন কি সমস্যা? ওই যে আগে মাথার স্ক্রু ঢিল ছিল, এখন ঠিক হয়ে গেছে, তাই এখন আর তোমার বিয়ে করার মতো বোকামো করতে চাই না। ছাড়ো আমায়। প্লিজ রোদ, সোনা বোঝার চেষ্টা কর প্লিজ। এমন জেদ করিস না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। ভালোবাসি রে, খুব ভালোবাসি। 2 দিনে এত ভালোবাসা আসে কোথা থেকে? ভালো তো আগে থেকেই বাসতাম, তুই বলার বা বোঝার সুযোগ দিছিলি কি? আগেই তো হারিয়ে গেলি ধরাছোঁয়ার বাইরে, তখন আমার সাথে দীর্ঘশ্বাস ছাড়া কিছুই ছিল না। মিথ্যে অজুহাত দিবে না, ছাড়ো আমায়। শুধু ভালোবাসা কেন, ভালোবাসার পাহাড় এনে দিলেও আমি তোমাকে বিয়ে করছি না। ছাড়ো তো, আমার বর নিশ্চয়ই এসে গেছে। থাড়ে দিব একটা। আমি এখানে তোর হাতে পায়ে ধরছি, আর তুই তোর বোরকে নিয়ে চিন্তায় মরছিস। এত ভালোবাসা, মেরে পুঁতে ফেলবো তোর বোরকে। আসিফ। হ্যাঁ দোস্ত বল। কাজী কই? নিয়ে আয় তাড়াতাড়ি, বিয়েটা এখনই হবে। দোস্ত কাজী রাস্তায় জ্যামে পড়ছে, এসে পড়বে কিছুক্ষণের মধ্যেই। ওকে। দেখো ভালো হচ্ছে না বলে দিলাম। বললাম তো করব না বিয়ে, জোর করছো কেন? ভালোবাসি তাই। ভালোবাসা? মনে আছে বলেছিলাম ভালোবাসার রং গাঢ় লাল, হয়তো আজ তা আমার কাছে, কাল হবে তোমার কাছে, শুধু সময়টা ভিন্ন, আর কিছুই না। সেদিন হেসে উড়িয়ে দিয়েছিলে, তো আজ কি হলো? তোর কথাটা তো সেই দিনই বুঝেছিলাম, যখন আমায় ছেড়ে দূরে চলে গেছিলি। প্রতিটা মুহূর্তে তোকে মিস করে বুঝেছি ভালোবাসাটা আসলে কি, দূরে থাকাটা কত কষ্টের, শূন্যতা কত ভয়াবহ। দেখো শুভ্র ভাই, তখন আমি ভালোবাসতাম, তুমি বাসতে না, আর এখন তুমি বাসো আমি বাসি না। ইকুয়াল ইকুয়াল। এবার আমায় যেতে দাও প্লিজ। আমি আমার হবু বরকে ভালোবাসি, তোমাকে নয়, প্লিজ। চুপ, একদম চুপ। বিয়ে তো তোকে করতেই হবে এখন এবং এই মুহূর্তে। সাহেল কাজে এখনো এলো না কেন? কথাটা শুনে পেছনে তাকাতেই শুভ্রর চোখ বেরিয়ে আসার উপক্রম। এ কি ফুপা? শুধু ফুপা না, শুভ্রর বাবা মা সহ আত্মীয় স্বজন সব। কেমনি কি? ওরা কিভাবে জানলো শুভ্রদের লোকেশন? এবার কি হবে? তো তোমরা তো ছেলের বিয়ে, তো আমরা আসবো না? মানে তোমরা রেগে নেই আমার উপর? রাখবো কেন? আজীব কথা বলছিস। হ্যাঁ, আরে ওকে বেঁধে রাখছো কেন? খুলো। আর কাজী সাহেব আসেন আসেন। এবারও যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। হচ্ছেটা কি? বন্ধুদের দিকে তাকিয়ে দেখলো তাদের মুখেও হাসি হাসি। আরে এখানে হাসির কিছু হয়েছে নাকি? রোদও মহা খুশি। মা, তোমরা একটুও রেগে নেই? আমি যে রোদকে কিডন্যাপ করলাম, বরযাত্রীরা তো আমাদের অপমান করেনি। নিজেদের নিজেরা কিভাবে অপমান করব? আমরাই তো বরযাত্রী। মানেটা খুব সহজ সরল আর স্বাভাবিক। আজ রোদের বিয়েটা তোর সাথেই ছিল। হোয়াট? জি হ্যাঁ, আন্টি তোর ঘর পরিষ্কার করতে গিয়ে তোর ডায়েরিটা উদ্ধার করে, যেখানে রোদ কিনে তোর প্রেমের বাক্যের ছড়াছড়ি। হঠাৎ হারিয়ে যাওয়া রোদকে পাওয়ার আশায় যে একের পর এক মেয়েকে রিজেক্ট করেছিস, তা বেশ বুঝতে পারে আমাদের ইন্টেলিজেন্ট আন্টি। তারপরেই বিয়ে ঠিক করা হয় রোদের সাথে, কিন্তু রোদ বিয়ে করতে নারাজ। সে কিছুদিন তোকে বিয়ে করবে না। ওকে হাজার বুঝিয়েও যখন লাভ হলো না, তখন শেষ চেষ্টা হিসেবে তোর ডায়েরিটা পাঠানো হলো ওর কাছে। আর মাইয়া দেখো, ইমোশনে ভেসে গিয়ে রাজি হয়ে গেল। তবে ওর একটা শর্ত ছিল। এই রুহান, তুই থাম। এখন আমি বলি এবার। শর্তটা ছিল তোকে যেন বিয়ের কথাটা বলা না হয়। সে তোকে শাস্তি দিতে চায়, তাই সবাই চুপ। তার মানে তোরা সব জানতি? তাহলে এসব কেন? দোস্ত, এসব আমাদের করা।
তুই বন্ধু হিসেবে হেল্প চাইলি, না করে পারি, তাই তুমুল আগ্রহে হেল্প করলাম। তোর বউকেই তোকে কিডন্যাপ করে এনে দিলাম। দারুণ করছি না? একেই বলে কর্তব্যবোধ। সাহেলের কথায় সবাই হেসে উঠল। শুভ্রর তো নিজের বোকা মতে নিজের গালে চড় মারতে ইচ্ছে করছে। তার আগে ফাজিল ফ্রেন্ডগুলোকে আছাড় দিতে ইচ্ছে করছে। প্রেস্টিজের 13টা বাজিয়ে ছেড়ে দিয়েছি ইয়ার। শুভ্রর পেঁচা মুখ আর রোদের হাসি মুখ অবশেষে ক্যামেরা বন্দী হলো, আর ওরাও বন্দী হলো একটা নতুন বন্ধনে, ভালোবাসার পবিত্র বন্ধন। বাসর ঘরে ঢোকার সাহস জোগাতে পারছে না শুভ্র। এক পা এগুলেই পা যেন অটোমেটিকলি 2 পা পিছিয়ে যাচ্ছে। আর তার পেছনে দাঁড়িয়ে থাকা এই 10 হারামজাদাকে দেখে ওর কনফিডেন্স লেভেল আরও লো হয়ে আসে। এমন বন্ধু থাকলে মানুষ তার শত্রুর কাছেও সেফ ফিল করবে। মির্জাফর এক একটা, এদের দাঁত কেলানো দেখে শুভ্রর ইচ্ছে করছে ঘুরে দৌড় লাগায়। 1 সপ্তাহ যাবৎ যে সারপ্রাইজগুলো পেয়ে চলেছে, তারপর আর ভরসা রাখতে পারছে না এদের উপর। না জানে কি করে রেখেছে ভিতরে। তার থেকে বড় কথা রোদ, সে ছোট্টবেলার কোমলমতি রোদ যে এখন বাঘিনী হয়ে গেছে, তা এতদিনে বেশ বুঝে গেছে শুভ্র। এই বাঘিনীর হাতেও যে তার নিস্তার নেই সেই সম্পর্কে নিঃসন্দেহ শুভ্র। এসব চিন্তায় পরে শুভ্র দরজার পাশে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। এই শালা, তুই যাবি ভেতরে নাকি কিল মারুম? যাচ্ছি তো। তো জানা। কথাটা বলেই সাহেল এক ধাক্কায় শুভ্রকে রুমের ভেতর পাচার করে দিল। শুভ্র হুমড়ি খেয়ে পড়ল। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বিছানায় গুটিসুটি বসে থাকা রোদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, হাই। কি চাই? কি চাই মানে? কি চাই মানে? তো বাসর ঘরে মানুষ যে কারণে আসে আমিও তাই এসেছি। এখানে কেন এসেছেন? শখ কত? পুরো 10 বছর আমাকে কষ্ট দেওয়ার পর আসছেন বাসর করতে? আরে কষ্ট তো তুই দিয়েছিস আমাকে। 10টা বছর দূরে ছিলি, বাবা মায়ের সাথে ঠিকই কথা বলেছিস, কিন্তু আমাকে তোর নাম্বারটাও দিতে মানা করে দিয়েছিস। কোথায় আছিস সেটা বলা তো দূরের কথা, শুধু জানতাম তুই দেশে নেই। বেশ, এটাই কি তোমার প্রাপ্য ছিল না? সেই ক্লাস 1 থেকে তোমার পেছনে পাগল ছিলাম, তখন তুমি ক্লাস 8-এ পড়তে। আমি বাচ্চা ছিলাম, কিন্তু তুমি তো বড় ছিলে। বোঝাতে পারতে আমায়, কিন্তু না। বোঝানো তো দূরের কথা, কখনো অবহেলা ছাড়া অন্য কিছু তোমার মনে ছিল আমার জন্য? সব সময় আমাকে ফেলে দেওয়া কোনো জিনিসের মতো ট্রিট করতে, কারণ জানতে এই রোদ তোমার পেছনেই পড়ে থাকবে। সরি রোদ, তখন বুঝতে পারিনি, মাফ করে দে প্লিজ। সরি? জাস্ট একটা সরি? তুমি জানো সেদিনের পর থেকে কত রাত আমি শুধু কান্না করে কাটিয়েছি। ছোট্ট একটা ব্যাপার নিয়ে কতটা নিষ্ঠুরের মতো মেরেছিলে আমায়, তাই চলে গিয়েছিলাম তোমার প্রতি সব ভালোবাসাটুকুকে জেদে রূপান্তর করে। 10টা বছরে একটা বারও ইচ্ছে হয়নি তোমার সাথে দেখা করার, কিন্তু হঠাৎ যখন মামনি বিয়ের প্রপোজাল দিল অবাক হলাম, কিন্তু মেনে নিতে পারিনি। স্ট্রংলি মানা করে দিয়েছিলাম, কিন্তু সিদ্ধান্তটা পাল্টাতে বাধ্য হলাম তোমার ডায়েরিটা পড়ে। কি কাহিনী বলো তো? আমি চলে যেতেই ভালোবাসা উপচে পড়েছিল নাকি? ডায়েরিতে শুকিয়ে যাওয়া রক্তের ছাপ কেন? ভালোবাসি তোকে, কতটুকু জানি না, কিভাবে তাও জানি না, শুধু কষ্টটাই জানি ঠিক কতটা কষ্ট হয়। তুই যখন আমাদের বাসায় আসা বন্ধ করে দিলি, প্রথম দিনটা নিজেকে বুঝিয়েছি আমি অনেক হ্যাপি, কিন্তু পরের দিনগুলো যে এভাবে অসহনীয় হয়ে উঠবে ভাবিনি। প্রথমে মন খারাপ, তারপর দম বন্ধ ভাব, যেন গলায় ফাঁস দিয়ে দিয়েছে কেউ। তোর বলা, তোর সেই ছোট ছোট কথাগুলো শোনার জন্য পাগল হয়ে পড়েছিলাম। সেই মুহূর্তে আমি আর কিছু বুঝতে পারছিলাম না, শুধু মাথায় একটা কথা ছিল, তোকে আমার সেই মুহূর্তে চাই। শেষমেশ আম্মুকে গিয়ে জিজ্ঞেস করেই নিলাম তোর কথা, তুই কেন আসিস না। আম্মু সাবলীল ভঙ্গিতে বলে দিলেন তুই আর দেশে নেই, কিন্তু কথাটা আমি এত সহজে নিতে পারলাম না। আমার পৃথিবীটা যেন ঘুরে গেল মুহূর্তেই। আমি এমন কিছু আশা করিনি কখনো, বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। সেদিন রাগে দুঃখে হাত কেটে ডায়েরি পাতায় ভিজেছিলাম, জানি না কেন, হয়তো তোকে মারার শাস্তি দিয়েছিলাম নিজেকে। রোদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্রর চোখে পানি টলমল করছে। একটা মুচকি হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, কারোর জন্য কি অসুস্থ হয়ে যেতে পারে আমি এটা কোনো কালেই বিশ্বাস করতাম না, কিন্তু জিএসসি পরীক্ষার আগে যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন কেন যেন মনে হচ্ছিল তোকে একবার দেখতে পারলেই আমি সুস্থ হয়ে যাব। একবার তোর মুখে শুভ্র নামটা শুনলেই ব্যথাগুলো দৌড়ে পালাবে, কিন্তু কোনো উপায় ছিল না। তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নেই, নিজেকে বুঝাই তুই ফিরবি, অবশ্যই ফিরবি। কিন্তু বছর ঘুরে যখন 15 জুলাই আসতো,
তখন নিজেকে আটকে রাখতে পারতাম না। ওই দিনটাই তোকে মেরেছিলাম, যার জন্য তুই আমার থেকে দূরে চলে গেছিলি। ভাবতেই চাপা কষ্ট আর রাগ ঝাপটে ধরতো আমায়। ওই দিন খুব কান্না পেত। ছেলেদের তো কাঁদতে নেই, ওদের স্ট্রং থাকতে হয়, তাই রক্ত ঝরাতাম, নিজেকে শাস্তি দিতাম। দেখ, তোর জন্য এতদিনও আমি সিঙ্গেল আছি। ওদিকে সাহেল এক বাচ্চার বাপ হয়ে গেছে। জানিস আম্মু রানা এক একটা মেয়েকে কত কষ্টে ভাগাতে হয়েছে আল্লাহ মালুম। তবে সব কষ্ট সার্থক। আমার শেষ বিকেলে তুমি হয়ে আমার কষ্টের শেষ বিকেলটাকে রাঙিয়ে দিতে তুই আজ আমার পাশে, আমার হয়ে আমার সাথে বসে আছিস। বেশ, তাতেই 10 বছরের কষ্ট উধাও। তুমি তো নকল বউ সেজে থাকা আমার প্রেমেই পড়ে গিয়েছিলে। আমি বেশ বুঝেছি। যেভাবে তাকিয়ে থাকতে আমার দিকে, রোদকে ভালোবাসলে মোটেও প্রেমে পড়তে না। আরে আমি তো কনফিউজ ছিলাম তখন। আমি ভাবছিলাম যদি আমি বিয়ে করে থাকি তাহলে মেয়েটিকে, রোদ নাকি অন্য কেউ। আমি তো রোদ ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা না। আর তাছাড়া চেনার প্রচেষ্টা চালিয়েছিলাম, বাট তোদের কথাবার্তায় সব কিছু আউলে যাচ্ছিল, বুঝলি? তো তো কি? আমি কন্টিনিউ করতে পারি আমার বাসর? ভাবতে হবে। ভাববো, চিন্তা করব, তারপর বলবো পারো কি পারো না। কি? তাহলে দেখা যাবে ততদিনে সাহেল নাতিপুতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখেই যাচ্ছি। কারণ তখনও তোর ভাবনা চিন্তা শেষ হবে বলে মনে হয় না। তার থেকে 2-3টা গার্লফ্রেন্ড রিজার্ভ রাখতাম। ওইদিকে তুই ভাবতি, এদিকে না হয় আমি ওদের সাথেই খুন করে ফেলবো। হা হা হা, আমি তো এক পায়ে রাজি। তোর হাতে সবই আদর, সবই ভালোবাসা, তাই এক কথায় মরতেও রাজি। তো মারবি আয়। দূরে গিয়ে বসো বলছি। কেন মারবি না? খুঁটিসুটি ভালোবাসাগুলো চলতে থাকুক এভাবেই অবিরাম গতিতে। ভালোবাসার রঙে রাঙা হোক সবাই। তবে আপাতত আমাদের এই রুম থেকে যেতে হবে। এটা রোদ শুভ্রর শেষ বিকেলের গল্প। এই গল্পের শেষ বিকেলে মেতে ওঠার অধিকার শুধু তাদেরই। তাই কাবাব মেয়ে হাড্ডি না হয়ে একটু লাজুক হাসিতেই বিদায় নেই সবাই। ওরা না হয় রাঙা হোক ভালোবাসার রঙে। সমাপ্ত।